হ্যালো, আসসালামু আলাইকুম। রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন যারা প্রিলি পরীক্ষায় পাশ করবে এবং রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাদের সম্পর্কে একটু আলোচনা করব। স্কুল টু এবং কলেজ পর্যায়ের সকল সাবজেক্ট নিয়ে কিভাবে আপনারা পরীক্ষার প্রিপারেশন একটা নিতে পারেন সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসলে যেহেতু কিছু কিছু সাবজেক্টের সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই পরীক্ষার প্রিপারেশন অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করে নিতে হবে এবং সিলেবাস ভালোভাবে ফলো করতে হবে। সিলেবাস ছাড়া এমনিতে অযথা অন্য প্রশ্ন পড়ে কোনো লাভ হবে না, কারণ এবার এনটিআরসি যে সিলেবাস প্রকাশ করেছে সেখান থেকেই তারা কোশ্চিন করবে রিটেন পরীক্ষার। তাই যে সাবজেক্টেই আপনি হন না কেন, আপনি অবশ্যই আগে আপডেট সিলেবাসটা লক্ষ্য করুন। আপডেট সিলেবাস দেখার পরে আপনি নিজেকে প্রিপেয়ার করুন যে কিভাবে ভালো রেজাল্ট করানো সম্ভব। তো চলুন আমরা শুরু করি। আমি অলরেডি ইতিমধ্যে আরো কিছু ভিডিও দিয়েছি এই রিটেনের উপর কিভাবে পাস করবেন সে সম্পর্কে। আজ আমরা স্কুল টু কলেজের সকল সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আমরা স্কুল টু নিয়ে আলোচনা করব। অনেকে কমেন্ট করেছে আমাকে যে আমার কোনো মেন্টর নাই, আপনারা যা সাজেস্ট করবেন আমরা সেই অনুযায়ী পড়ব। আবার অনেকে বলেছেন যে আমি কোচিং এ ভর্তি হতে চাই, আপনার অভিমত বলেন। আসলে এই পর্যন্ত অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে কোচিং এ কিন্তু ভর্তি হয়ে গেছে অলরেডি। আসলে কোচিং এ যে আলোচনা, কোচিং এ যে অনেক ছাত্রছাত্রী মিলে পড়ালেখা করা, অনেক বিশৃঙ্খলা, এত কথা বলা এবং কথা শোনার মতো সময় আপনাদের কিন্তু হাতে নেই। তাই আপনারা একটা নির্জন পরিবেশে বাসাতেই নিজে নিজে প্রিপারেশন নেন। কিভাবে প্রিপারেশন নেবেন সে সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখলে অবশ্যই আপনারা ইন্সপায়ার হবেন এবং আপনাদের কোথাও কোনো মেন্টরও লাগবে না, কোনো কোচিংও পড়া লাগবে না। আপনারা বই ম্যানেজ করেন, সিলেবাস ম্যানেজ করেন, প্রশ্ন কালেক্ট করেন এবং প্রশ্ন নোট করেন। তারপরে সেগুলো থেকে পড়ার একটু চেষ্টা করেন। এরপরে দেখেন এই মতামতগুলো আমাদের কাছে। আমার যে মতামত সেটা হলো, এখানে কোনো মেন্টর প্রয়োজন নেই। আপনি নিজে নিজে আপনার আপডেট সিলেবাসটি নিয়ে একটু পর্যালোচনা করুন, দেখবেন যে অনেক ধারণা পাবেন। এরপর ওই সিলেবাসের কোন প্রশ্নগুলো গত যে কোনো নিবন্ধন পরীক্ষায় এসেছে সেইগুলো প্রশ্নগুলো ভালোভাবে নোট করুন। এই কথাটার মানে হচ্ছে আপনার কোনো মেন্টরের প্রয়োজন নেই। আপনার প্রথম কাজ হচ্ছে আগে নতুন সিলেবাস দেখেন। আপনারা কিন্তু পুরাতন সিলেবাস দেখে ভুল করবেন না। আপনারা আগে নতুন সিলেবাস দেখেন, নতুন সিলেবাস দেখে তারপরে সেই সিলেবাসটি কালেক্ট করেন এবং ওই সিলেবাসের কোন কোন টপিকগুলো আছে, যে টপিকগুলো সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। আপনারা যদি সিলেবাস বহির্ভূত কিছু প্রশ্ন পড়েন সেগুলো কিন্তু আপনাদের অযথা পড়া হবে। তাই সিলেবাসের ভেতরে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো দেখবেন, এর মধ্যে কোন প্রশ্নগুলো আপনাদের অর্থাৎ 17তম বাদে 10 থেকে 16তম নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওই রিলেটেড সেই প্রশ্নগুলো আগে আপনারা নোট করুন এবং সেগুলো পড়া শুরু করুন। এরপরে দ্বিতীয় পর্যায়ের প্রশ্নটি হলো কোন কোচিং রিটেন পাস করার জন্য ভালো হবে। এখানে আমার যে অভিমত তা হলো অযথা কোচিং এ ব্যয় না করে আপনি নিজে নিজে প্রিপারেশন নিন। প্রতিদিন বাসায় 2-3 পেজ লিখেন এবং লেখা পরিবর্তনের চেষ্টা করেন। মনে রাখবেন লেখার উপর নির্ভর করে আপনার রিটেন পাস করা। আপনি সাপোজ মনে করেন আপনার একটা প্রশ্ন মনে নাই, কিন্তু প্রশ্নটা সম্পর্কে আপনার একটু হলেও ধারণা আছে, ওই প্রশ্নটি আপনি লিখতে পারবেন যদি আপনার লেখার কোয়ালিটি ভালো হয় এবং আপনার লেখা ভালো হয়। তাহলে আপনি অবশ্যই ওই প্রশ্নটি লিখবেন। যেটা একবার পারবেন না সেটা লেখার দরকার নেই, যে ওই সম্পর্কে ধারণা নেই। যে প্রশ্নটা সম্পর্কে আপনার একটু হলেও ধারণা আছে ওই প্রশ্নটি বানিয়ে বানিয়ে সুন্দরভাবে লিখুন। আপনার লেখা যদি ভালো হয় পরীক্ষক কিন্তু নাম্বার দিতে বাধ্য। তাই লেখার কোয়ালিটি ভালো করুন এবং প্রশ্নের সাথে উত্তরের যেন ম্যাচিং হয় সেভাবে লেখার চেষ্টা করুন। লেখা ভালো হলে আপনি কম লিখলেও পরীক্ষায় পাস করবেন। প্রিপারেশন নেওয়ার প্রধান কৌশল, এখানে এই কথাটি বলার কারণ হচ্ছে আমি 16তম পরীক্ষায় কলেজ পর্যায়ে আমি লিখেছি অনেক ভালো, কিন্তু আমি কিন্তু 16তমতে উত্তীর্ণ হতে পারিনি। কারণ আমি 16তমতে অনেক 5-6 পেজ করে লিখছিলাম কিন্তু রেজাল্ট আসেনি, অনেক ভালো লিখছি। তাই 17তমতে আমি লেখার প্যাটার্ন পরিবর্তন করলাম, যে আসলে এত বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আমি 2-3 পেজ সুন্দরভাবে লিখলাম, লেখার কোয়ালিটি ভালো করলাম। এবার দেখেন কিন্তু আমি মোটামুটি একটা মানসম্মত একটা মার্কস নিয়ে পরীক্ষায় কিন্তু কৃতকার্য হয়েছি। তাই এর আলোকে আমি যেভাবে পড়লাম 15, 16, 17তে যেভাবে প্রিপেয়ার্ড হলাম, এই সম্পর্কে আমার কিন্তু পূর্ণ একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আশা করি আপনারা যদি এই আলোকে যদি চলেন অবশ্যই আপনাদের রেজাল্ট আসবে। প্রথমে আমি বলবো, আপনার যদি সমাজবিজ্ঞান স্কুল পর্যায়ে হয় তাহলে 7টি সাবজেক্টের সিলেবাস মিলে একটি কোশ্চিন হবে। তার মানে আপনারা বুঝতেছেন যে 7টি সাবজেক্ট, কোন 7টি সাবজেক্ট সেগুলো নিয়ে কিন্তু আমি একটি সাজেশন অলরেডি দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন সেখানে। ওগুলো সম্পর্কে কিন্তু
মোটামুটি যে সিলেবাসটা আছে 10টা টপিক থেকে 10টা প্রশ্ন 10 100 মার্ক, সেগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করছি। যাদের এই 7টি সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্ট হলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তাই আগে সিলেবাসটি কালেক্ট করুন, ওই টপিকগুলো ভালোভাবে পড়াশোনা। অনেকে আছে পুরাতন সিলেবাস এখনো পড়তেছে, আসলে পুরাতন সিলেবাস পড়ে আর কোনো লাভ নেই। আপনি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস যে সাবজেক্ট হন না কেন, আপনাকে এই 7টি সাবজেক্ট এখন পড়তে হবে। আগের প্রশ্ন দেখে লাভ নেই, আগে যদিও একটু সহজ হয়েছিল, এবার একটু কিন্তু কঠিন সিলেবাসটি। তবুও এই সিলেবাসটি কঠিন হলেও যে টপিকগুলো দিচ্ছে 10টা কন্টেন্ট, ওই 10টা কন্টেন্ট কিন্তু আপনাদের ভালোভাবে পড়তে হবে। আপনি এসএসসি, এইচএসসি ও অনার্সের বই থেকে ওই টপিকগুলো কালেক্ট করুন। ওই টপিক বলতে এখানে বোঝা যাচ্ছে সিলেবাসে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো কালেক্ট করুন এবং সেখান থেকে পড়ার চেষ্টা করুন। এরপর 2টি গাইড কিনতে পারেন। আমার সাজেস্ট হলো আপনি দিগদর্শন ও অন্য প্রকাশনের যে কোনো একটি গাইড কিনুন। এই 2টি গাইড কম্পেয়ার করে প্রশ্নগুলো খাতায় নোট করুন। আপনি দেখলেন যে একটি গাইডে, অর্থাৎ আপনি যখন দেখলেন যে দিগদর্শনে আপনার প্রশ্নের উত্তরগুলো একটু কঠিন মনে হচ্ছে, তখন আপনি আরেকটা গাইডের হেল্প নেন, ওই গাইডে দেখেন। 2টা গাইডের যখন সমন্বয় করবেন, এটার থেকে সংখ্যাটা নিলেন, সংখ্যাটা ভালো লাগে, ওইটা থেকে পয়েন্টগুলো ভালো লাগে, 2টা মিলে খাতায় নোট করে একটি প্রশ্ন লিখুন। এই প্রশ্নটির উত্তর পরবর্তীকালে আপনি কিন্তু 2 একবার পড়লেই কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। তাই আগে 2টি গাইড ম্যানেজ করুন এবং সেখান থেকে প্রশ্ন কালেক্ট করুন, তারপর খাতায় নোট করুন। এবার খাতা থেকে দেখে দেখে পড়া শুরু করুন। আর যদি পদার্থবিজ্ঞান বা ভৌত বিজ্ঞান হয় তাহলে 2টি সাবজেক্ট মিলে একটি কোশ্চেন হবে। সাধারণত এবার ওই 7টি এবং এই 2টি সাবজেক্টের একটু পরিবর্তন এসেছে। 2টি সাবজেক্টের যে নতুন সিলেবাস দিচ্ছে তা থেকে আইডিয়া নেন। আমার প্রধান কথা হলো আপনি যদি পূর্বের সিলেবাস ফলো করেন তাহলে আপনি কোনো প্রশ্ন কমন নাও পেতে পারেন। তার মানে পূর্বের সিলেবাস দেখার কোনো দরকার নেই, যে সাবজেক্টেরই আপনি হন না কেন আপনি আগে ওই সাবজেক্টের সিলেবাস কালেক্ট করুন এবং ওই সিলেবাস সম্পর্কে ধারণা নিন, তারপর একটা পূর্ণ প্রিপারেশন। তাই সর্বপ্রথম আপনাদের কাজ হলো আগে যে নতুন সিলেবাসটি প্রকাশ হয়েছে সেটি কালেক্ট করা এবং সেখান থেকে নিজের সাবজেক্টের সিলেবাসটি নোট করা। নতুন সিলেবাসটি কালেক্ট করবেন এবং যে সাবজেক্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটি নোট করবেন। যেহেতু কিছু সাবজেক্টের মোটামুটি কিছু অধ্যায় পরিবর্তন হয়েছে, তাই নতুন সিলেবাসটি আগে নিশ্চিত হন যে এটি নতুন সিলেবাস এবং আপডেট। কারণ এবার সিলেবাস নিয়ে অনেক ঝামেলা হয়েছে। অনেকে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন অনেক কয়েকটি সিলেবাস প্রকাশ করেছে। আপনি লাস্ট যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটা আপনি করবেন। আপনি যার ভিডিও দেখেন না কেন তার ভিডিও দেখবেন যে সর্বশেষ যে নতুন সিলেবাসটি তারা দিয়েছে ওই সিলেবাসটি ফলো করুন, যেটি আসলে এনটিআরসিএ কর্তৃক। এরপরে আপনাদের কাজ হলো ওই সাবজেক্টের সিলেবাসটি থেকে প্রথমে যে টপিক রয়েছে ওই টপিকের কোন প্রশ্নগুলো গত যে কোনো নিবন্ধন পরীক্ষায় এসেছে সেগুলো কালেক্ট করা এবং নোট করা। সেগুলো আগে পড়ুন এবং এরপর যদি আরো কিছু প্রশ্ন সিলেবাসে থাকে সেগুলো নোট করে পড়া শুরু করুন। অনেকের প্রশ্ন গাইডে অনেক বড় প্রশ্ন, এত বড় প্রশ্ন লেখা ওই সময়ের মধ্যে সম্ভব নয়। আসলে গাইডের তো অনেক বড় প্রশ্ন থাকবে, কারণ তারা সুন্দরভাবে গাইডটাকে তারা ফুটিয়ে তুলছে। আসলে আমাদের তো আর অত প্রশ্ন লেখার সময় নাই, অত বড় প্রশ্ন। তাই আপনারা আপনাদের সময়টা একটু ভাগ করে নেবেন, মানে একটি করে প্রশ্ন কত মিনিট করে সময় পাবেন সেই ওই কয় মিনিটের মধ্যে আপনারা বাইরে একবার লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন যে ওই মিনিট ওই 15 বা 20 মিনিটের মধ্যে আপনাদের কতটুকু লেখা হচ্ছে। ওই লেখার আঙ্গিকে আপনাদের সুন্দর একটা নোট করতে হবে এবং একটি দুটি করে প্রশ্ন প্রতিদিন দেখতে হবে যে আমি ওই সময়ের মধ্যে মেনটেন করতে পারতেছি কিনা। সময় মেনটেন করতে না পারলে আপনি কিন্তু 100 মার্কের অ্যান্সার দিতে পারবেন না। তাই সময়টাকে এখন মেনটেন করুন। যদিও মনে হচ্ছে যে আসলে এতগুলো, আসলে এগুলো মানতে হবে, কারণ বর্তমান এই জব অনেক সহজ হয়েছে, পাস করলেই আপনার কিন্তু জব হবে। তার মানে এখন অনেক পোস্ট ফাঁকা, আগের মতো তো নেই। আপনারা জানেন যে 1 থেকে 15তম অলরেডি বাদ হয়ে গেছে। তার মানে বাদ মানে আপনাদের পেছনে আর কোনো কাটাই নেই, পাস করা মাত্র আপনার ডাইরেক্ট জয়েন্ট হবে। তাই রিটেনের উপর ডিপেন্ডস করে আপনার জবটি। রিটেন যদি ভালো হয় আপনার, তাহলে অবশ্যই আপনার ভাইবা তো অবশ্যই সবাই পাস করে, 2-3 জন মাত্র বাদ যায় শতকরা। এই বাদ যাওয়ার কারণ হচ্ছে তাদের হয়তো দেখা যাচ্ছে কাগজ বা কোনো আচরণ খারাপ করে, এই কারণে। তাই আমি মনে করি রিটেন ভালো হলে আপনারা নিশ্চিত থাকেন যে ভাইবা অবশ্যই পাস করবেন। তাই রিটেন ভালো করে দেওয়ার চেষ্টা করেন। এই সময় ভাইবা নিয়ে অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনারা রিটেনটাকে একটু গুরুত্ব দিন এবং দুইটি বই, মিনিমাম 2টি বই কালেক্ট করেন। এরপর এসএসসি, এইচএসসি এবং অনার্স লেভেলে যদি ওই রিলেটেড বই থাকে তাহলে ওই বই থেকে কিছু প্রশ্ন কালেক্ট করে আপনারা পড়তে পারেন। আর অত বড় প্রশ্ন পড়ার দরকার নেই, আপনি গাইড থেকে খাতায় নোট করে নিন, শর্ট করে নোট করে নিন, তারপরে বসে পড়ুন। আপনারা নিজেকে প্রিপেয়ার্ড করুন, নিজে নিজে আগে প্রশ্নগুলো কালেক্ট করুন। যদি প্রশ্নের পরিমাণ বেশি হয় তাহলে আগে আপনাকে দেখতে হবে রিপিট কোন প্রশ্নগুলো বেশি এসেছে সেগুলো আগে পড়তে হবে। তারপরে গত নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ওগুলো আপনাকে আগে পড়তে হবে, তারপরে সময় পেলে পরের প্রশ্নগুলো পড়বেন। আর যদি সময় না পারেন তাহলে সেই প্রশ্নগুলো অন্ততপক্ষে একবার রিডিং করে দেবেন, যাতে ধারণা থাকে ওই সম্পর্কে, যাতে একটু হলেও লিখতে পারেন। এরপর অতিরিক্ত প্রশ্নগুলো পড়ার সময় পেলে পড়বেন, না হলে পড়ার প্রয়োজন নেই।
এরপর কলেজ পর্যায়ে যেভাবে প্রিপারেশন নেবেন, আসলে কলেজ পর্যায়ে এবার যদিও সহজ মনে হবে, সামনের বার থেকে 19তম থেকে কিন্তু মোটামুটি কঠিন আসতে পারে। স্কুল পর্যায়ে যেমন সমাজ বিজ্ঞানের সিলেবাসটি সৃজনশীল হয়েছে, কলেজ পর্যায়ে কিন্তু সৃজনশীল হবে। তাই এইবারে আপনারা ভালো প্রিপারেশন নিন, কারণ এইবার আপনাদের একটা চান্স আছে পাস করার মতো, এবং গত রিপিট প্রশ্ন থেকে কিন্তু আপনার প্রশ্ন কমন 100% পাবেন। কিন্তু 19তম 20তমতে নাও পেতে পারেন, কারণ ওখানে তো সিলেবাস অবশ্যই চেঞ্জ হতে পারে। যেহেতু স্কুল পর্যায়ে হয়েছে, তার মানে কলেজ পর্যায়ে সিলেবাস চেঞ্জ হবে। তাই এবার আপনাদের আমি একটু রিকোয়েস্ট করব যে কলেজ পর্যায়ে এইবার অবশ্যই একটা হাই প্রিপারেশন আপনাদের নিতে হবে, কারণ এ ধরনের সুযোগ আপনারা আর নাও পেতে পারেন। 18তম তো অনেক পোস্ট ফাঁকাও থাকবে, আবার কলেজ পর্যায়ে আপনাদের পুরাতন সিলেবাস রয়েছে, যে সিলেবাস থেকে 100% রিপিট প্রশ্ন থেকে কমন পাওয়া সম্ভব। তাই রিপিট প্রশ্নগুলো কালেক্ট করুন এবং সেখান থেকে শুধুমাত্র 17তম প্রশ্নগুলো বাদ দিন, দিয়ে আপনার সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ আপনি যদি দর্শন সাবজেক্ট হন, সমাজ বিজ্ঞান হন, ইতিহাস হন, ওই সাবজেক্টের পূর্বের, অর্থাৎ আমি মনে করি আপনারা 10 থেকে 16তম যে কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলো কালেক্ট করুন, এবং ওখান থেকে আবার 10 থেকে 16তম কালেক্ট করার পর দেখবেন ওখানে যে 17তমতে যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো আপনারা ওখান থেকে বাদ দিবেন। দেওয়ার পর যে প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো যদিও একটু বেশি হবে তবুও পড়ার চেষ্টা করুন, কারণ এটি কিন্তু লাস্ট চান্স। সামনের বার থেকে আরো প্রশ্ন হার্ড হবে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে। তাই এবার আপনাদের একটু প্রিপারেশন নেওয়ার সময় যদি ভালো লাগে আমার কথাগুলো, অবশ্যই আপনি কিন্তু মোটিভেট হয়েছেন যে আপনাদের কিভাবে পড়তে হবে। দেখেন এখানে লেখা আছে বর্তমান সময়ে কলেজ পর্যায়ে পাশ করা অনেক সহজ স্কুল এসছে, কারণ অনেক সাবজেক্টের সিলেবাস এখনো আগেরটাই আছে, কোনো পরিবর্তন হয়নি। আরবি এবং ইংরেজি সিলেবাসে কিছু পরিবর্তন হলেও ততটা হয়নি। তাই আমার প্রধান কথা হলো প্রথমে পূর্বের কোশ্চেনগুলো কালেক্ট করে সেখান থেকে 17তমতে আসা প্রশ্নগুলো বাদ দিন। এরপরে 10 থেকে 16তম নিবন্ধন আসা রিপিট প্রশ্নগুলো নোট করুন। কেউ আপনাকে হেল্প করবে না, আপনার নিজেকে হেল্প করতে হবে। আপনি একজন গ্রাজুয়েট স্টুডেন্ট, এখন আপনি টিচার হওয়ার একটা উপযুক্ত যোগ্য। আপনার অবশ্যই আইডিয়া আছে কিভাবে পড়লে পাবেন। আপনি এই প্রশ্নগুলো দেখলে আপনার নিজের একটা ধারণা আসবে যে আমি কোনগুলো পড়বো আর কোনগুলো বাদ দেবো। খাতায় প্রতিটি প্রশ্নের উত্তর নোট করুন আর রুটিন অনুযায়ী প্রশ্নগুলো মুখস্থ করুন। তার মানে খাতায় নোট করলে কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়, কারণ খাতায় নোট করলে আপনি লিখলেন একবার, আবার পড়লেন, দেখবেন লিখতে পড়তে লিখতে আপনার প্রশ্নের অর্ধেক মুখস্থ হয়ে গেল। তাই লেখার চেষ্টা করবেন, আর লিখলে লেখাটাও ভালো হলো। যে কোনো দুটি গাইড কিনবেন, সেখান থেকে প্রশ্নের উত্তর কালেক্ট করুন। তার মানে আপনারা যে কোনো দুটি গাইড কিনবেন এবং সেখান থেকে আহ যে গাইডটির প্রশ্ন আপনার মনে হলো ভালো সেটি লিখবেন। কোনো গাইড থেকে সংজ্ঞা নিলেন যে এখানকার দুটি সংখ্যা ভালো, ওখানকার একটি সংখ্যা নেই, ওটা ভালো। যেটি সহজ সহজ সংখ্যা, সেই সংখ্যাগুলো নিয়ে আপনারা নোট খাতায় সাজাতে পারেন। বারে বারে তো দুইটি গাইড দেখা সম্ভব না, তাই খাতায় লিখলে, একটা খাতায় দেখলে আপনার সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। তাই আপনাদের সাজেস্ট করব আপনারা আগে নোট করুন খাতার প্রশ্নগুলো, অর্থাৎ গাইড থেকে প্রশ্ন কালেক্ট করে খাতায় শর্ট করে নোট করুন এবং ওই নোটটি লেখার চেষ্টা করুন। দেখবেন কত মিনিট সময় লাগে। কত মিনিট, আপনার হয়তো 20-22 মিনিট সময় পাবেন কলেজের ক্ষেত্রে। 20-22 মিনিট সময় কিন্তু অনেক সময়। আপনি নিজেকে হাতটা প্র্যাকটিস করুন, কারণ অনেকজনের হাত আছে খুব কম চলে, লেখার গতি ছিল। তাই লেখা গতি ফাস্ট করার জন্য আপনাকে একটু প্রতিদিন লিখতে হবে এবং লেখা মিডিল পর্যায়ে লিখতে হবে, যাতে লেখা অনেক বড় না হয় আবার ছোট না হয়। লেখার কোয়ালিটি ভালো হলে টিচাররা কিন্তু অত পড়ে না, শুধু পয়েন্টগুলো আপনারা বইয়ের ভাষায় দিবেন এবং ভেতরে একটু নিজের ভাষায় লিখলেও কোনো সমস্যা নেই। আর আমি বলবো যে মানে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনারা ভূমিকা উপসংহার অবশ্যই লিখবেন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে, এবং সেগুলো পয়েন্ট 10 থেকে 12টা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং এরকম আরো নতুন নতুন এবং সামনে ভাইবা যে আসবে এর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।